আমন্ত্রণ সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রের আলোচনার বিষয় নির্বাচন কমিশন ও রাজনীতি। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। প্রথমে একটি অতিথির সাথে পরিচয় করে দিয়ে আমাদের সাথে আছেন জনাব পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগ নেতা, জনাব শেখ রবিউল আলম, বিএনপি নেতা, এবং জনাব জোনায়েদ সাকিব, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং দর্শকদের জন্য তাও আরেকবার মনে করে দিতে চাই, নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চারজন নির্বাচন কমিশনার আজ শপথ নিয়েছেন এবং তাদের এই শপথের মধ্য দিয়ে সামনের দিনগুলোতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেগুলো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করে তোলার একটি বড় দায়িত্ব তারা নিয়েছেন। কিন্তু এই নির্বাচন কমিশন গঠনের আগে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল এবং এই সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম মত পার্থক্য এবং মতভেদ ছিল, সেটি এখনও আছে। এমনকি আজ এই নির্বাচন কমিশন যখন শপথ নেয় তারপরও আওয়ামী লীগ এবং বিএনপি এবং অন্যান্য দলগুলোর পক্ষ থেকে নানান রকম মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে একটু জনাব শেখ রবিউল আলম, আপনার কাছ থেকে শুরু করতে চাই। সার্চ কমিটি নিয়েও আপনাদের দল থেকে নানান রকম সমালোচনা করা হয়েছিল, এমনকি নির্বাচন কমিশন গঠন হয়ে গেল তারপরও আপনাদের দল থেকে নির্বাচন কমিশন সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। বিএনপি মহাসচিব আজ বলেছেন যে এই নির্বাচন কমিশন নিয়েই তাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি কি একটু মূল্যায়ন করবেন? যেই জায়গায় প্রশ্নটি করতে চাই, যিনি প্রধান নির্বাচন কমিশনার তার নামটি এসেছে ডক্টর জাফরুল্লাহর দেওয়া তালিকা থেকে, সেই জায়গা থেকেও কি আসলে আপনারা আস্থা পাচ্ছেন না নির্বাচন কমিশনের উপর? জনাব শেখ রবিউল আলম। আচ্ছা, আপনার কি এরকম মনে হয়েছে যে জাফরুল্লাহ নাম দিলে সেই নাম শুদ্ধ হয়, যোগ্য হয়, নিরপেক্ষ হয়, বিচক্ষণ হয়? এইটাকে যদি আপনারা পরিমাপক বলেন এই সমস্ত মেইন স্ট্রিম মিডিয়ায়, তখন এটাও কিন্তু এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা প্রথমেই বলেছি নির্বাচন কমিশন গঠন নিয়ে নেতিবাচক নয়, এই প্রক্রিয়াটাই হচ্ছে আওয়ামী লীগ বা সরকার নিয়ন্ত্রিত। যে আইনটা হয়েছে সেই আইনটাও সরকারের অভিপ্রায়টা আইনের রূপ নিয়েছে। আইনের মাধ্যমে যে সার্চ কমিটি হয়েছে সেটাও সরকারের নিয়ন্ত্রিত। সার্চ কমিটি যে নির্বাচন কমিশন গঠনের নাম 10টি প্রস্তাব করেছে সেটাও সরকার নিয়ন্ত্রিত, এবং সরকার সেই 322 জনের মধ্য থেকে অধিক বিশুদ্ধ 5 জনকে নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে, যা জাতির প্রত্যাশা পূরণ করেনি। এটা একটা আওয়ামী সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। যে প্রক্রিয়ায় আমরা রকিবউদ্দিন পেয়েছিলাম, যে প্রক্রিয়ায় আমরা KM নুরুল হুদা পেয়েছিলাম, সেই একই প্রক্রিয়ায় আমরা হাবিবুল আওয়ালের কমিশন পেয়েছি। অর্থাৎ এই নির্বাচন কমিশন গুণগত, মানগত, ধরনগত, প্রক্রিয়াগত এবং কি উদ্দেশ্যগত কোনো পরিবর্তন নেই। আপনি দেখবেন যে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে ফাংশন করছে না, তারা সরকারি দলের প্রার্থীকে উইন করাচ্ছে এবং সরকারি দলের ইচ্ছা অনিচ্ছায় বাস্তবায়ন ঘটাচ্ছে। সেই যে অভিযোগ এবং সেখান থেকে বেরিয়ে আনার যে গণদাবি, রাজনৈতিক দলগুলির দাবি, তার কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখলাম না। অর্থাৎ নির্বাচন কমিশন হয়ে গেল, নিশ্চয়ই আমরা KM নুরুল হুদা এবং আপনার রকিবউদ্দিনের মতো আরেকটা কমিশন পেলাম। জনগণের ভোটাধিকার হয়তো প্রতিষ্ঠিত হবে না, হওয়ার কোনো সুযোগও নেই। আমি আবারও আপনাকে বলতে চাই যে এটিতে নির্বাচন কালীন সময় নির্বাচন কমিশনের যে ভূমিকা জনগণ প্রত্যাশা করে বা সাংবিধানিক ভাবে আছে, সেটা প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই। এরা স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ভূমিকা রাখবে না, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে না। যার ফলে এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই এবং এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রয়েছে। আমরা মনে করছি যে এই নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকারের সাথে একটা প্রতারণা এবং সরকার আবার পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য নির্বাচনের নামে একটা তামাশা বা অপকৌশল। ধন্যবাদ শেখ রবিউল আলম। ডক্টর জাফরুল্লাহ নাম দিলেই গ্রহণযোগ্য হবে না, সেটি যদি মেনে নেই তাহলে আসলে কে নাম দিলে আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে সেটি একটি প্রশ্ন, যেহেতু আপনারাও কোনো নাম দেননি। আমি এই বিষয়ে আপনার কাছে আসবো। জনাব পঙ্কজ দেবনাথ, আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচন কমিশন গঠন হলো এবং আপনাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে সহযোগিতার কথা বলা হয়েছে, কিন্তু এই নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দল এবং রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রধান শক্তি, তাদের কিন্তু আপনি শুনলেন জনাব শেখ রবিউল আলম কি বলছে। সেই জায়গা থেকে আপনাদের এই মুহূর্তের ভাবনা কি? জনগণের কাছে আসলে কতটা আস্থাশীল হয়ে উঠবে এই নির্বাচন কমিশন? জনাব পঙ্কজ দেবনাথ। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। নিউজ 24 পরিবারকে ধন্যবাদ। এখানে শেখ রবিউল আলম সাহেব আছেন, জুনায়েদ সাকিব সাহেব আছেন, সবাইকে শুভেচ্ছা। আসলে হয়েছে কি, একটা মানুষ ওই না করতে করতে প্যাসিমিস্টিক হয়ে যায়, অর্থাৎ সবকিছুতেই অন্ধকার দেখে, না দেখে। ভদ্রলোক বা নতুন কমিশন শপথ নিয়ে চেয়ারে বসতেই পারলেন না, তার আগেই সে মুখস্থ
ঢালাও অভিযোগ, মানি না, জানি না, মুখস্থ অভিযোগ। এই নতুন কমিশন শপথ নিয়ে আজকে বিকেলে, কালকে হয়তো তারা নতুন অফিস করবেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তারা কি করবেন কি করবেন না সেগুলো তো এখনই সময় আসেনি প্রতিক্রিয়া ব্যক্ত করবার। তাদের হাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কি হবে না সেটি তো আমরা কর্মে গিয়ে দেখবো কতটুকু কি হয়। সেটাই বলছে, সবকিছুর মধ্যে না না না, বাংলাদেশের যে কোনো সাফল্যে না দেখাটাই হচ্ছে বিএনপির একটা মজ্জাগত অভ্যাস। আমি যেখানে বলছি সেটা হচ্ছে যে মূলত আমরা যদি গণতন্ত্রের জন্য ভাবি, দেশের মানুষের কল্যাণের জন্য ভাবি, উন্নয়নের পূর্বে হচ্ছে শান্তি, শান্তির জন্য প্রয়োজন গণতন্ত্র। গণতন্ত্রের ক্ষেত্রে অদ্যাবধি যে একটা ব্যাখ্যা রয়েছে আব্রাহাম লিঙ্কনের যে ডেফিনিশনটা, যে ডেমোক্রেসি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ফর দ্য পিপলের জন্য, বাই দ্য পিপলের জন্য, জনগণের জন্য, জনগণের দ্বারা। অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে, সরকারকে জবাবদিহিতায় আনার একটাই মাধ্যম, স্বীকৃত মাধ্যম, সাংবিধানিক মাধ্যম, সেটি হচ্ছে নির্বাচন। কাজেই যেই দলই ক্ষমতায় থাক, যেই সরকারি ক্ষমতায় থাক, তাদেরকে জবাবদিহিতায় আনতে হলে নির্বাচন হচ্ছে একটি উপযুক্ত যথাযথ সাংবিধানিক মাধ্যম। অতএব নির্বাচন হতে হবে সংবিধান অনুযায়ী, প্রতি 5 বছর জাতীয় সংসদ নির্বাচন হবে এবং নির্বাচনে জনগণের ইচ্ছা প্রতিফলন করবে। প্রশ্ন হচ্ছে যে সে নির্বাচন কতটুকু অবাধ সুষ্ঠু হলো কি হলো না, সেটি আপেক্ষিক শব্দ, সেই বিতর্কে আমি এখন যাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে আমি গণতন্ত্র চাই কিনা, উন্নয়ন অব্যাহত রাখতে চাই কিনা, সাংবিধানিক ধারায় ক্ষমতার পরিবর্তন চাই কিনা, যদি এই 3টা সত্যে রাজি থাকি তাহলে আমার নির্বাচন কমিশনকে মানতে হবে, কারণ এটি হচ্ছে অন্যতম অধ্যায়। আমি মহামান্য রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। তিনি এই প্রথম বাংলাদেশ নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন হয়েছে এবং আইনের ভিত্তিতে একটি নতুন নির্বাচন কমিশন গড়ে দিয়েছেন। আমি নতুন নির্বাচন কমিশনকে যারাই হন অভিনন্দন জানাই, কারণ বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের অধ্যায়ে যাত্রায়, গণতন্ত্র উত্তরণের যাত্রায় আজকেরটি একটি তাৎপর্যপূর্ণ সময়। এই সময়টা সকল রাজনৈতিক দলের দাবি ছিল যে নির্বাচন কমিশন গঠনে একটি স্থায়ী আইন প্রয়োজন। আওয়ামী লীগ, বিএনপি সবার দাবি ছিল। ধন্যবাদ জনাব পঙ্কজ দেবনাথ, আপনার কাছে আরেকবার আসবো। এই আইন নিয়ে ইতিপূর্বে আসলে অনেক আলোচনা হয়েছে। জনাব পঙ্কজ দেবনাথ, আপনার কাছে আসবো আরেকবার। এই আইনটি তিনি করে দিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি এই আইনের মাধ্যমে নতুন নির্বাচন। আপনার বক্তব্যটি পরিষ্কার জনাব পঙ্কজ দেবনাথ। আমি একটু জনাব জোনায়েদ সাকি আপনার কাছে আসতে চাই। অন্যতম 2 রাজনৈতিক দলের 2 সিনিয়র নেতার আপনি মন্তব্য শুনলেন। আপনার কি মনে হয় আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি এই নির্বাচন কমিশন গঠন হয়ে যাওয়ার পরে, কিংবা নির্বাচন কমিশনের যে গঠনের প্রক্রিয়া সেটিও আপনি যদি একটু খানিকটা মূল্যায়ন করেন? জনাব জোনায়েদ সাকি। জনাব জোনায়েদ সাকি, আপনি একটু আনমিউট করে কথা বলতে হবে, আপনারটা মিউট করা। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনি সহজ আমার সহালোচকদের এবং যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাই, আমার শুভেচ্ছা জানাই। আমি প্রথমে একটু আওয়ামী লীগ দলীয় নেতা, সংসদ সদস্য তিনি পঙ্কজ দেবনাথ যে কথাগুলো বললেন তার জের ধরে আমি কথা বলি। তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলো কি হলো না সেটা নাকি আপেক্ষিক ব্যাপার, তার মানে আসল বিষয়টাই আপেক্ষিক রেখে দিলেন। 1, 2 হচ্ছে সংবিধান মানে আমাদের মানতে হবে এবং সে অনুযায়ী এই নির্বাচন কমিশনকে মানতে হবে, এর অধীনে নির্বাচন করতে হবে। তো এই কথাগুলো ওনাদের মনে ছিল না, আসলে 1995 সালে মনে ছিল না, তারপরে 2006 সালে 5 সালে ওনাদের এগুলো মনে ছিল না, উনি এরশাদের আমলে এগুলো মনে ছিল না, কিংবা এর আগের শাসন আমলে এগুলো মনে ছিল না। তো এগুলো তখন তারা যখন বলেছেন যে এই নির্বাচন কমিশন মানি না, এই সরকারের অধীনে নির্বাচন মানি না, তখন তারা সংবিধান মানেননি এবং আইনও মানেননি। তো এইটা নিজেদের বেলায় হলে একরকম, অন্যের বেলায় হলে আরেক রকম। এইটার কথার মধ্যে দিয়ে ওনার স্ববিরোধিতা, ওনার স্পষ্ট দ্বিচারিতা পরিষ্কার হয়েছে। আসলে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে এই যে যদি তালগাছটা আমার এইটা মানে ঠিক করে তারপর আপনি বিচার করতে যান, তাহলে বিচারটা প্রহসন হবে। প্রহসন যতভাবেই আপনি সূক্ষ্মভাবে মঞ্চস্থ করার চেষ্টা করেন না কেন, প্রহসন শেষ পর্যন্ত প্রহসনই, মানুষের কাছে সেটা উন্মোচিত হবে। এবং বিশেষভাবে 2014 সালের আগে রকিব কমিশন এবং 2018 সালের আগে এই যে KM হুদা কমিশন, এই দুটোর অভিজ্ঞতা থেকে
নিশ্চিতভাবেই বলতে হবে যে বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, তাতে নির্বাচন কমিশনে যদি একজন ফেরেস্তাও আনেন অথবা ওই প্রধান বিরোধী দল শক্তি আপনি যাদেরকে বললেন তাদের কোনো নেতা কিংবা যে কোনো বিরোধী নেতাকে আপনি বসিয়ে দেন, তাতেও তিনি তেমন কোনো সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। হয়তো কিছু কথা বলতে পারবেন যে এখানে কারচুপি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, ডাকাতি হচ্ছে, এর বাইরে তেমন কিছু করতে পারবেন না। কারণ গতকালকেই নবনিযুক্ত এই প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে আসলে তিনি তো আর পুলিশের আইজিপি নন, তিনি তো র্যাবের কমান্ডার নন, তিনি তো আর প্রশাসনের প্রধান ব্যক্তি নন। ফলে বাস্তবে যে যারা নির্বাচন পরিচালনা করবে তারা এই যে জেলা ভিত্তিক অঞ্চল ভিত্তিতে যে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন তাদের নেতৃত্বে এবং তাদের উপরে নিয়ন্ত্রণটা মূলত থাকবে নির্বাচনকালীন সরকারের। এবং বর্তমান সরকার যারা এই 13 বছর ধরে ক্ষমতায় আছে, আগামী নির্বাচনে তাদের 15 বছর পূর্ণ হবে, এই সরকার এমন ভাবে এই প্রশাসনকে দুর্নীতি এবং অত্যাচারের লাইসেন্স দিয়েছে যে তাদেরকে বেনিফিশিয়ারি কিংবা সুবিধাভোগী করে তুলেছে এবং তারা নিজেদের স্বার্থে এখন এই সরকারকে টিকে রাখতে চাইছে। ফলে তাদের হাতে রেখে এই নির্বাচন কমিশন একটা পোস্ট অফিস কিংবা ওই যে রাবার স্ট্যাম্প ছাড়া কিছুই হবে না। আগেরটা রাতের ভোট হয়েছে, 900 ভোট ডাকাতি, এবার ইভিএম দিয়ে দিনের বেলায় ডাকাতি হবে এবং সেটাকে তারা সাইন করবেন মাত্র। কাজে আমরা যেটা বলতে চাইছি যে প্রধান গুরুত্বের জায়গা হচ্ছে নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকার বর্তমান সরকার থাকলে কোনো সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। ফলে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, রাজনৈতিক ঐক্যমত্যের একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে ঠিক হবে নির্বাচন কমিশন কিভাবে ঐক্যমত্যের ভিত্তিতে হলো কিনা এবং কি ধরনের নির্বাচন হলে সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং বাংলাদেশে সেই জায়গাটা আমাদের যেতে হবে। কিন্তু আমরা যেটা বারবার বলছি যে এই আয়োজনটা, অর্থাৎ নির্বাচন কমিশনই নির্বাচন আয়োজন করে, এটা তো সাধারণভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য হওয়ার কথা। বাংলাদেশে এটা কার্যকর নাই কেন? নাই হচ্ছে যে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত কিংবা ব্যবস্থা কিংবা চুক্তিটা আছে সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে দিয়ে, এটা এমন প্রবলভাবে স্বৈরতান্ত্রিক, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করেছেন এবং তার প্রমাণ হচ্ছে বর্তমান সরকার তারা পুরো রাষ্ট্রশক্তিটাকে পকেটে ঢুকিয়ে পুরো ব্যবস্থাটাকে দলীয়কৃত করেছে। কাজেই এই বন্দোবস্তের বদল না ঘটালে বাংলাদেশে স্থায়ীভাবে একটা ভোটাধিকার কিংবা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। সেটা করার জন্য আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং অন্তত 3টি নির্বাচন এইরকম ব্যবস্থার অধীনে রাজনৈতিক যাতে হয়, রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে হবে, অনেকগুলো সাংবিধানিক সংস্কার করে ক্ষমতার এমন ভারসাম্য সৃষ্টি করতে হবে যাতে করে আমরা এই যে নির্বাচন কমিশন থেকে শুরু করে উচ্চ আদালতের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগকর্তা কারা হবেন সেটা কি প্রধানমন্ত্রীর হাতে থাকবে নাকি একটা সাংবিধানিক কমিশনের হাতে যাবে, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত আসলে বাস্তবে আমরা নতুন কোনো বন্দোবস্তে যেতে পারছি না। নতুন বন্দোবস্তে না যাওয়া পর্যন্ত আমরা আসলে নির্বাচন কমিশনের হাতেই নির্বাচন ব্যবস্থা নিরাপদ থাকবে, তারাই ডিফেক্টো সরকার হিসেবে নির্বাচনকালীন সময়ে নির্বাচন পরিচালনা, এই অবস্থা আমরা যেতে পারছি না। কাজেই বর্তমান ব্যবস্থায় নির্বাচন কমিশনের গুরুত্ব অত্যন্ত কম, মূল গুরুত্বটা হচ্ছে নির্বাচনকালীন সরকারের এবং সেই ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক সমস্ত শক্তি বর্তমান সরকার তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে দিয়েছে, এক লাইনে এনে দাঁড় করে দিয়েছে। ভোটাধিকার হরণ করে আমরা মনে করি যে 18 কোটি মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আওয়ামী লীগের যারা সদস্য সমর্থক তাদেরও বিরাট অংশ ভোট দিতে পারেননি। কাজে এই যে ভোটাধিকারের সংগ্রাম, এইটা সমস্ত নাগরিকের এখন সংগ্রাম, তারা এক লাইনে দাঁড়িয়ে গেছেন, তাদের সকলকে ঐক্যবদ্ধ করে আজকে বাংলাদেশে ভোটাধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইটা আজকে গড়ে তুলতে হবে। সেই লড়াই সামনে আসন্ন, সেটাই গুরুত্বপূর্ণ কথা। ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি। আমি একটু আপনার কথার সূত্র ধরে আমি জনাব পঙ্কজ দেবনাথ আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই। জনাব জুনায়েদ সাকি বলছিলেন যে আপনি মন্তব্য করেছেন নির্বাচন সুষ্ঠু হলো কিনা সেটা আপেক্ষিক এবং আসল বিষয়টাকে আপনি আপেক্ষিক বলছেন। আজ আসলে কি তাই? আসলে নির্বাচন সুষ্ঠু হওয়াটা কি আপেক্ষিক বিষয়? জনাব পঙ্কজ দেবনাথ। জনাব পঙ্কজ দেবনাথ একটু আনমিউট করতে হবে। জুনায়েদ সাকি সাহেবরা বিপ্লবের নামে ঠিক আছে, তার বিপ্লবটা ভালো শব্দ, আমার কাছে মাঝে মাঝে হচ্ছে বিপ্লব দীর্ঘস্থায়ী, বিপ্লবীরা ক্ষণস্থায়ী শব্দ আছে আমাদের প্রচলিত শব্দ ক্যাম্পাসে, যে বিপ্লব দীর্ঘস্থায়ী, বিপ্লবীরা ক্ষণস্থায়ী। নির্বাচন কমিশন না নির্বাচনকালীন সরকার? জুনায়েদ সাকি সাহেব নির্বাচন কমিশন থেকে সরে গিয়েছেন, নির্বাচনকালীন সরকারে আমরা সেই সুযোগটা রাখবো না। সরকার যেই হোক সেটা হতে হবে নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনের জন্য নির্বাচন কমিশন অপরিহার্য। কাজেই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু অবাধ হলো সেই নিয়ে বিতর্ক থাকতেই পারে। এবং আচ্ছা, আমরা 79 নির্বাচন দেখেছি, 86 নির্বাচন দেখেছি, 91 নির্বাচন দেখেছি, 96, 2001 হতে হতে সবগুলো নির্বাচন নিয়ে কিন্তু বিতর্কের সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে। সেই সময়টা অত সময় হাতে নেই।
আমি বলছি যে কোন নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হলো সেটি আপেক্ষিক বিবেচনার বিতর্ক বা বিবেচনার বিষয়ে সেটি বলেছি। জুনায়েদ সাকি সাহেবরা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা ব্যস্ত না, অন্য ব্যস্ত নির্বাচনকালীন সরকার নিয়ে মানে আরেকটা অসাংবিধানিক শক্তিকে ওনারা প্রলোভিত করছেন। ধন্যবাদ জনাব পঙ্কজ দেবনাথ, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটা বিরতির সময় হচ্ছে, আমরা বিরতির পর আবার ফিরবো এই আলোচনায়। জনাব পঙ্কজ দেবনাথ, আপনার বক্তব্যটি পরিষ্কার। আমরা একটি বিরতি নিব, বিরতির পর জনাব শেখ রবিউল আলম আপনার কাছে একটু আসবো, আপনি যে মন্তব্য করেছেন সেই সূত্র ধরে। একটি বিরতির সময় হয়েছে, সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরেই। বিরতির পর আবার আমন্ত্রণ সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা বলছি নির্বাচন কমিশন ও রাজনীতি এই বিষয়ে। আমাদের সাথে আছেন তিনজন অতিথি, জনাব পঙ্কজ দেবনাথ এমপি আওয়ামী লীগ নেতা, জনাব শেখ রবিউল আলম বিএনপি নেতা এবং জনাব জুনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। জনাব শেখ রবিউল আলম, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে ডক্টর জাফরুল্লাহ নাম দিলেই সেটি গ্রহণযোগ্য হবে কিনা, যদি সেই সূত্র ধরেই বলি, আসলে কে নাম দিলে গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন? কারণ আপনারা তো নাম দেননি একাধিকবার ডাকার পরও। জনাব শেখ রবিউল আলম, আপনি জানেন যে আমরা এই প্রক্রিয়ারই বিরোধিতা করেছি, আমরা এই আইনটারও বিরোধিতা করেছি। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের নীতিগত বিরোধ আমাদের রয়েছে, যার ফলে নাম দেওয়াটাই সমাধান না। আমরা চেয়েছিলাম যে সার্বজনীন একটা আইন, ঠিক আছে, কিন্তু দেখলাম যে সে আইন করার যে সুযোগটা, যে দাবিটা বিএনপির ছিল, জনগণের ছিল, সেটাও সরকার কি করে ফেললো, আওয়ামী আস্থাভাজন আইন, অর্থাৎ আওয়ামী নিয়ন্ত্রিত আইন। আইনটা সার্বজনীন হলো না এবং আইন করার সেই দাবিটাকেও সরকার কি করলো, পক্ষপাতমূলক ব্যবহার করলো, তাদের অনুকূলে নিয়ে গেল। অর্থাৎ যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা বা যে কোনো মূল্যে তাদের মতো করে নির্বাচন কমিশনের গঠনের মানসিকতা থেকে সরকার বেরিয়ে আসেনি, যার ফলে এভাবে আপনি নিরপেক্ষ নাম গ্রহণ সংগ্রহ করতে পারবেন না, নিরপেক্ষ নির্বাচন কমিশনও গঠন করতে পারবেন না, নিরপেক্ষ নির্বাচন আর কমিশনারও নিয়োগ দিতে পারবেন না। সেটারই প্রতিফলন ঘটেছে। যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে, আপনি যদি যান, অধিকাংশ পাবেন প্রক্রিয়াগতভাবে আওয়ামী লীগের আস্থাভাজন। আর তাদের যে কর্মজীবন যদি দেখেন, তাহলে আওয়ামী লীগের অনুগ্রহভাজন অথবা সুবিধাভোগী আপনি দেখবেন। অর্থাৎ তারা কেউ বিশেষ নিয়োগ পেয়েছে কোনো কোনো সময়, তাদের চুক্তিভিত্তিক নিয়োগ থেকেছে কোনো কোনো সময়, তারা কোনো কোনো সময় বিশেষ পদোন্নতি পেয়েছে, পদায়ন পেয়েছে, যার ফলে আওয়ামী লীগের হয়ে কাজ করার বা আওয়ামী লীগের হয়ে দায়িত্ব পালন করার একটা অবধারিত চিন্তা এবং অবধারিত মানসিকতা তাদের মধ্যে রয়েছে, যেটা আমরা বিগত দুটি নির্বাচন কমিশনে দেখেছি। একই প্রক্রিয়ায় গঠিত হয়েছে, অর্থাৎ ধরনগত কোনো পরিবর্তন হয়নি। এই নির্বাচন কমিশন ক্রেডিবল নির্বাচন করতে পারবে এটা জনগণ বিশ্বাস করে না। আমি আবারও বলতে চাচ্ছি যে এটা জাতির ভোটাধিকারের সাথে প্রতারণা হয়েছে, অথবা একটা অপকৌশলের বাস্তবায়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, ওই জুনায়েদ সাকি বলছিলেন, আমি একমত যে দেখেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়, সব দল সমান সুযোগ পায় অথবা ভোটার ভোট দিতে পারে, তার নজির নেই। 2014, 2018 এবং এই সরকারের অধীনে উপনির্বাচনগুলি তার প্রমাণ। মানুষের ভোট ছাড়া জনপ্রতিনিধি হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি দলের নেতা কর্মীরা এক হয়ে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে এবং নির্বাচন কমিশন শুধুমাত্র তফসিল ঘোষণা করেছে এবং গেজেটের নাম প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট তৈরি করেছে, যার ফলে দলীয় সরকারের অধীনে ক্রেডিবল নির্বাচন আজকে নির্বাসিত। বাট নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্রেডিবল নির্বাচন সম্ভব এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে, সেটা আমরা 91, 96, 2001 এবং 2008 দেখেছি। যার ফলে আমরা বলি যে এই নির্বাচন কমিশন আপনি যাকে দিয়ে গঠন না করেন না কেন, তার পক্ষে এককভাবে স্বতন্ত্র গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব না এবং ভূমিকা রাখা সম্ভব না। কারণ নির্বাচনকালীন সময় সকল ব্যবস্থাপনার সাথে যে সমস্ত প্রশাসন জড়িত, যে সমস্ত সংস্থা জড়িত, তা সরকার নিয়ন্ত্রণ করে। যার ফলে নির্বাচনকালীন সময়ে যদি একটা দল নিরপেক্ষ সরকার থাকে, তাহলে নির্বাচন কমিশন যেভাবে সরকার করেছে তার পুনর্গঠনও করা যেতে পারে, অথবা এই নির্বাচন কমিশন হয়তো নিরপেক্ষ সরকারের অধীনে ফাংশন করলেও করতে পারে। সেই ধরেন একটা দল নিরপেক্ষ সরকার যদি গঠন করা যায়, যার ফলে আমরা বলি যে নির্বাচন কমিশন এটা একটা আওয়ামী নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। তাদের পক্ষে আওয়ামী লীগের সরকারের ইচ্ছার বাইরে গিয়ে স্বতন্ত্র গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব না। নির্বাচনকালীন সরকার যদি হয়, তখন হয়তো নির্বাচন কমিশনের পুনর্গঠনের প্রয়োজন পড়তে পারে।
তখন হয়তো জনগণ সিদ্ধান্ত নেবে, দেশবাসী সিদ্ধান্ত নেবে যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবে কি করবে না। আপাতত সরকার নির্বাচনে তাদের কর্তৃত্ব এবং অনির্বাচিতভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়াটা ধন্যবাদ করেছে। ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম। এর সাথে জনাব শেখ রবিউল আলম ধন্যবাদ। আমি জনাব জোনায়েদ থেকে আপনার কাছে আসতে চাই। ডক্টর জাফরুল্লাহর দেওয়া তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে, এই কথাটি গত দুদিন ধরে খুবই আলোচিত এবং সরকারি দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এটি বলা হয়েছে এবং ডক্টর জাফরুল্লাহ নিজেও বলেছেন যে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার তালিকা থেকে নাম বেছে নেওয়ার জন্য। এমনকি তিনি বলেছেন সকল রাজনৈতিক দলের উচিত তাকে এই প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করা। আপনি খানিকটা যদি সমমনা রাজনীতিবিদ হিসেবে মূল্যায়ন করেন, এটি কতটা গুরুত্ব বহন করে? জনাব জোনায়েদ সাকি। দেখুন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা। ব্যক্তি হিসেবে তিনি তার মতামত দিয়েছেন, অভিমত দিয়েছেন। তিনি সার্চ কমিটির সাথে আলোচনায় গিয়েছিলেন, তার নিজের যাদের উপরে তিনি ভরসা করেন তাদের নাম দিয়েছেন। তিনি মনে করেন যে তার নামের তালিকা থেকে এখানে গ্রহণ করা হয়েছে এবং সেই হিসেবে তিনি আশা করেছেন যে এটা নির্বাচন তিনি ভালো দিবেন। কিন্তু আমরা শুরু থেকেই আমাদের অবস্থানটা জানিয়ে এসেছি এবং আমরা মনে করি যে সবগুলো বিরোধী রাজনৈতিক দলই মানে প্রায় একই সুরে কথা বলেছে যে নির্বাচন কমিশনের হাতে আসলে তেমন কোনো বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে তেমন কোনো ক্ষমতা নেই তাদের আসলে এরকম একটা নির্বাচন আয়োজন করার। কেননা বর্তমান সরকার এবং অতীতের ধারাবাহিকতা এখানে আছে, কিন্তু বর্তমান সরকার এটাকে আরো চূড়ায় নিয়ে গেছে যে এই তারা যেভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে নিজেদের পকেটস্থ করেছে, এই সেটআপের মধ্যে ইলেকশন কমিশনের 5 জন কমিশনার কোনো ভূমিকাই পালন করতে পারবেন না। ওইটা আসলে তাদের আকাঙ্ক্ষা থাকলেও সেটা পারবেন না। কাজে তারা কি করবেন না করবেন এটা হয়তো ভবিষ্যতে বলে দেবে, কারণ এখনো তো আমরা তারা টেস্টেড নন। কিন্তু প্রশ্নটা হচ্ছে অতীতের অভিজ্ঞতা যদি আমরা বলি তাহলে আসলে নির্বাচন কমিশনের মানে যেমন ধরেন আমি গত কমিশনের ক্ষেত্রে বলি, একজন সজ্জন ব্যক্তি মাহবুব তালুকদার সাহেব নির্বাচন কমিশনার ছিলেন। তিনি মানে প্রায় বিভিন্ন নির্বাচনের পরে অসহায়ত্বটা তুলে ধরেছেন এবং এইসব নির্বাচন যে আসলে সুষ্ঠুভাবে হচ্ছে না সেই কথাটি আমাদের বলেছেন। ফলে মানুষের যে বাস্তব অভিজ্ঞতা সেটা কেবল তিনি তুলে ধরেছেন মাত্র, কিন্তু পরিস্থিতির কোনো বদল তিনি ঘটাতে পারেননি, কারণ এই সেটআপের মধ্যে এটা আসলে করা সম্ভব না। এমনকি 5 জন মিলে চাইলেও ওইটাই দাঁড়াবে, কারণ বাস্তব মাঠ পর্যায়ে যে বিন্যাসটা আছে এই বিন্যাসটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। এখন ধরুন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা তো চাই যে এমন একটা ব্যবস্থা থাকুক যেখানে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনই ডিফেক্টো সরকার হয়ে যাবে, আর যে সরকার থাকবে সেটা রুটিন কাজের মধ্যেই থাকবে, তাদের আসলে পুরো ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ করার কোনো সেই রকম জায়গাটা থাকবে না। এটা কখন সম্ভব? বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তে এটা সম্ভব না। সে কারণে আমরা বলছি যে আমাদের সেরকম একটি গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হতে হলে আমাদের সুনির্দিষ্ট কতগুলো সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। এই বিষয়ে আমরা একটু পরের অংশে আলোচনা করব। আপনাদের এই মন্তব্যের সূত্র ধরে একটু জনাব পঙ্কজ দেবনাথ আপনার কাছ থেকে একটু সংক্ষেপে বলবেন। তারা যদি বলছেন যে নির্বাচন কমিশন একা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য যথেষ্ট নয়, আপনি কি তাই মনে করেন? আসলেই কি নির্বাচনের সময় যে সরকার থাকবে তাদের একটি বড় দায়িত্ব এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করা কিনা? জনাব পঙ্কজ দেবনাথ। আপনি ওনার কাছে যাওয়ার আগে আমি 30 সেকেন্ডে ওনাকে একটা প্রশ্ন যুক্ত করি যে এই একই কথাটা আজকে যেটা আমি বলছি সেই কথাটাই তারা 1995 সালে বলেছেন, এর আগেও বিভিন্ন সময় বলেছেন, এমনকি 2005 সালে যখন একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা তখনও পর্যন্ত জারি ছিল তখনও তারা বলেছেন। জি জনাব পঙ্কজ দেবনাথ আপনি কথা বলছেন। আমি ধন্যবাদ জানাই সঞ্চালক সাহেবকে, জোনায়েদ সাকি এবং শেখ রবিউল সাহেবকে, কারণ এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এতক্ষণ পরে রাজি হয়েছে যে না হ্যাঁ করলে করতেও পারে। অর্থাৎ জোনায়েদ সাকি সাহেব বলে গিয়েছেন যে নির্বাচনকালীন সময়ে কর্তৃত্ব থাকবে ইলেকশন কমিশনের হাতে, সরকার রুটিন ওয়ার্ক করবে, সেটাই হবে। এবং নির্বাচন আমি মনে করি নতুন এই 13তম যেই কমিশন, এই কমিটিতে কমিশন সরকার তার রুটিন ওয়ার্ক পালন করবে আর কর্তৃত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে, সেটাই আমরা মনে করি, আশা করি। যে বিষয়টি শেখ রবিউল আলম সাহেব বারবার বলছিলেন যে উনি প্রক্রিয়াটাকেই পছন্দ করেন না। আমি যদি বলি যে কালকে বেগম জিয়া চিফ ইলেকশন কমিশনার, কালকে রবিউল সাহেব বলবেন না তিনি তো আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, তিনি তো স্থগিত রেখে বাসায় নিয়ে সাজা ভোগ করেছেন। তাহলে
না বেগম তারেক রহমান আপনার প্রধান নির্বাচন কমিশন তিনি হবেন না, সরকার তাকে ধরে এনে তো জেলে পড়ে নাই। কাজেই শেখ রবিউল আলম সাহেবরা কাউকে বিশ্বাস করতে পারছেন না। বেগম জিয়াকে যদি কালকে আমরা সিসি করি, বলবেন যে না তিনি আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, শেখ হাসিনা তার মাননীয় প্রধানমন্ত্রী তার দণ্ড স্থগিত করে রেখেছেন, অতএব তাকে বানানো যাবে না। তারেক রহমানকে করি, বলবেন না তিনি তো তাকে ধরে এনে ইন্টারপোল দিয়ে যেখানে ঢুকেন নাই, অতএব তিনিও সরকারের বেনিফিশিয়ারি। এটা হচ্ছে ওনাদের মনস্তাত্ত্বিক জায়গাটা। কাজেই আমাদের বিষয়টা হচ্ছে বাংলাদেশে নাগরিক এই আইনটা আছে। যদি বেগম জিয়া কি বলেছিলেন দেখেন, এদিকে বেগম আমি 16 সালের কথা বলছি, এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন গঠনের একটি রূপরেখা তুলে ধরেছেন। তিনি বলেছেন জাতীয় নির্বাচনের জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন করা দরকার, সব রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন গ্রহণ করতে হবে, সব দলগুলো মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার 4 জন কমিশনার যুক্ত হবেন, জেলা জজের মর্যাদায় 1 জন, ন্যূনতম ব্রিগেডিয়ার মর্যাদার 1 জন, সিনিয়র আইনজীবী বিশিষ্ট নাগরিক, ঠিক এইভাবে কিন্তু তিনি বলেছেন সুজন। এমনকি আগের সাবেক সিইসি ছিলেন শামসুল হুদা, ওনারা নির্বাচন কমিশনের আইন নিয়ে যে প্রস্তাবগুলো দিয়েছেন সেখানে সার্চ কমিটি অন্যায় বলেছেন। সার্চ কমিটির কনসেপ্টটা কিন্তু শামসুল হুদার যে মতামত, সুজনের যে মতামত, বেগম জিয়ার যে মতামত, সেখান থেকে সার্চ কমিটি হয়েছে। এবং সার্চ কমিটি এবার যে 322 জনের নাম দিয়েছে, এই 322 জন থেকে কিন্তু এই 5 জন এসেছে। জনাব পঙ্কজ দেবনাথ, আমরা এই বিষয়ে আলোচনাতে চালিয়ে যাব, একটা বিরতি নিয়ে আসতে হবে। জনাব পঙ্কজ দেবনাথ, একটা বিরতি নেব আমরা। আমি একটু বিরতির পর যেটি জানতে যাবো যে তারা যেটি বলছেন যে তাদের এখনকার যে দাবি, এই দাবি আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগেও অনেকগুলো নির্বাচনে একই রকম দাবি করা হয়েছিল নির্বাচনকালীন সরকার নিয়ে। ঠিক কোন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ফলে আপনারা বলছেন যে সেটি এখন আর প্রয়োজন নেই, সেটি আমরা বিরতির পর শুনবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, ফিরছি কিছুক্ষণ পরে। বিরতির পর আবারও আমন্ত্রণ সানজি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা বলছি নির্বাচন কমিশন ও রাজনীতি এই বিষয়ে, সাথে 3 জন অতিথি আছেন। আমি শুরুতেই জনাব পঙ্কজ দেবনাথ আপনার কাছে আসতে চাই, খুব সংক্ষেপে বলবেন, আমাদের শেষ অংশের সময় জাস্ট 6 মিনিট, 2 মিনিট করে যদি বলেন সবাই। আপনি বলছিলেন যে এই নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবি আওয়ামী লীগও একসময় করেছিল, এখন কি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে বলে মনে করেন যে এখন আর সেটি দরকার নেই, একটি সরকারি দল থাকলেও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে? জনাব পঙ্কজ দেবনাথ। সরকারি দল, আমি আগেই বলেছি যে নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকবে হচ্ছে ইলেকশন কমিশনের হাতে। 2006 সালের বিশেষ করে 111-এর তিক্ত অভিজ্ঞতা, যেটি আওয়ামী লীগ, বিএনপি সহ বাংলাদেশের গোটা রাজনৈতিক দলগুলো সাফার করেছে, যেখানে সাংবিধানিক হয়ে গিয়েছিল, অর্থাৎ ক্ষমতা দখলের মধ্য দিয়ে বিরাজনীতিকরণের প্রক্রিয়া, দুর্নীতি দমনের নামে দুর্নীতিকে আরো বেশি প্রাতিষ্ঠানিকরণ যেই ধারা শুরু হয়েছিল, সেখান থেকেই হচ্ছে আমাদের ভীতি বা আতঙ্ক বা শঙ্কা যে আমরা ঠিক এইরকম একটি নির্বাচিত সরকারের বিকল্প কোন অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকার হতে পারে না। সরকার যিনিই হোক, যেই হোক, দ্যাট শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল। কাজে জনগণ কর্তৃক নির্বাচিত যে সরকার, তারাই হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে। এর বাইরে ওই সিভিল সোসাইটির নামে বা অতি বিপ্লবের নামে অথবা অতি বুদ্ধিজীবীর নামে যে লোকগুলো এসে ক্ষমতা দখল করতে চায়, তাদের কাছে আমরা দেখেছি তারাও কিন্তু 2 বছর ক্ষমতায় থেকে যুদ্ধবাদীদের বিচার করতে পারে নাই, 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার করতে পারে নাই, তারাও কিন্তু দুর্নীতির বিচার করতে গিয়ে বরং দুর্নীতিকে আরো বেশি পাকাপোক্ত করেছিল। সেই কারণে সাংবিধানিক ধারার বিকল্প কোনো অসাংবিধানিক সরকার হতে পারে না, এটি ঠিক হবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে অবশ্যই ক্ষমতার হস্তান্তর হতে হবে নির্বাচনের মাধ্যমে, প্রতি 5 বছর পর পর নির্বাচনের যে প্রক্রিয়াটা। আমি সংক্ষেপে যোগ করে রাখি এই কারণে, আমাদের এই সংবিধানে কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারী সাজা, সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড আমরা সংশোধনী এসেছে। কাজেই যেটা বিভিন্ন সময় জিয়া এরশাদ যারা করেছিলেন, যে সামরিক শাসনের নামে ক্ষমতা দখল, একদিকে জিয়াউর রহমান মিলিটারি অর্ডার। ধন্যবাদ জনাব পঙ্কজ দেবনাথ, একদম পরিষ্কার আপনার বক্তব্য। জনাব জোনায়েদ সাকিব এবং শেখ রবিউল আলম, আপনাদের দুজনের মন্তব্য শুনে শেষ করব। আপনারা তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট কিংবা এই ব্যাখ্যায় একমত কিনা সেটি একটু শেষ মন্তব্যটি করবেন। জনাব শেখ রবিউল আলম, আপনার কাছে আসি। আওয়ামী লীগের ব্যাখ্যা নিয়ে আর মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যখন যা বললে আর যখন যা করলে ক্ষমতায় থাকা যায়, তাদের সুবিধা হয় সেইটা বলে, সেইটা করে। ওদের কাছে গণতন্ত্র এবং ধরেন ওই একটু আগে পঙ্কজ
সংজ্ঞা দিচ্ছিলেন যে আব্রাহাম লিঙ্কনের গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, ওনার নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী ওই সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছে। এখন ওনাদের গণতন্ত্র হয়ে গিয়েছে গভর্নমেন্ট আপনার অফ দ্য আওয়ামী লীগ বাই দ্য পুলিশ ফর দ্য আওয়ামী লীগ রিকগনাইজড বাই ইলেকশন কমিশন। এছাড়া তো মানুষের এখানে কোনো সম্পৃক্ততা নেই। উনি যদি বলেন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে না, 2014 নির্বাচনের তারিখের আগে সরকার হয়ে গিয়েছে, মানে 5 জানুয়ারি মানুষ ভোট দেওয়ার জন্য নির্ধারিত ছিল, তার আগে 154 আসন হয়ে গিয়েছে, ভোটের দিনের আগে সরকার হয়ে গিয়েছে, সেটি কি নির্বাচিত সরকার? 2018-তে 66% আসনে আগের রাত্রে ভোট হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছে, সেটা কি নির্বাচিত সরকার? অর্থাৎ যে সরকারটি আওয়ামী লীগের ক্ষমতা হয়েছে এটাই তো সবচেয়ে বড় অনির্বাচিত সরকার। যার ফলে আমি বলি যে আওয়ামী লীগ কি বললে এটা নিয়ে বিশ্লেষণ করার সুযোগ নেই। আওয়ামী লীগকে বাধ্য করা কিভাবে যায় সেগুলো নিয়ে আলোচনা হতে পারে ক্ষমতায়ন ঘটানোর জন্য। ধন্যবাদ শেখ রবিউল আলম, আপনার বক্তব্য পরিষ্কার। জনাব জুনায়েদ সাকি, আপনার মন্তব্য শুনে শেষ করব। আপনি কি একমত কিনা যে জনাব পঙ্কজ দেবনাথ যেটি বলছেন যে অনির্বাচিত সরকার, নিরপেক্ষ নির্দলীয় সরকারের বাতাবরণে যদি নির্বাচনকালীন সময় থাকে সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, আপনি একমত কিনা? জনাব জুনায়েদ সাকি। আওয়ামী লীগ 111 সরকারকে তাদের নিজেদের আন্দোলনের ফসল হিসেবে দাবি করেছিল। কাজে আর 111 সরকার যদি দুর্নীতি করে থাকে, যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতিকে আরো বহুগুণ বর্ধিত করে উনি দুর্নীতিকে এখন নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার। কাজে এই ধরনের কথাবার্তাগুলো আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই। ওনারা বলেন, বলতে হয়, কিন্তু এইগুলো মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। উনি আমার কথাকে নিজের মতো করে ব্যাখ্যা করে ওনার নিজের বক্তব্য আমার মুখে লাগিয়ে দিতে চেষ্টা করেছিলেন এর আগে। সেটা আমি বলেছিলাম যে একটা আদর্শ অবস্থায় পৃথিবীর অধিকাংশ দেশে একটা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়, সেখানে নির্বাচনকালীন সরকার কেবলমাত্র একটা নিয়ম মাফিক একটা সরকার হিসেবে থাকে। কিন্তু তার জন্য যে ধরনের রাজনৈতিক ক্ষমতা কাঠামো দরকার হয়, ক্ষমতার ভারসাম্য দরকার হয়, সেটা বাংলাদেশে নেই। বাংলাদেশের ক্ষমতা কাঠামো স্বৈরাচারী, যেই ক্ষমতা যায় পুরো ক্ষমতাকে জমিদারিতে পরিণত করতে পারে। সেটার বদল ছাড়া নির্বাচন কমিশনের অধীনে কেবল নির্বাচন, এটা আর বাংলাদেশে সম্ভব না। ফলে আমরা বলছি যে এই অবস্থা থেকে ওই অবস্থায় উত্তরণের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং এটাকে অন্ততপক্ষে 3টা টার্মের জন্য রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে হবে, যাতে করে এর মধ্যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, ক্ষমতার ভারসাম্য গড়ে ওঠে, সাংখ্যানুপাতিক নির্বাচন, 70 অনুচ্ছেদের সংস্কার, মানে সাংবিধানিক কমিশন গঠন করে বিচারপতি কিংবা নির্বাচন কমিশনের নিয়োগ, প্রাদেশিক ব্যবস্থা কিংবা উচ্চ কক্ষ গঠন, স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানো, অগণতান্ত্রিক আইন বাতিল ইত্যাদি বহু ধরনের, কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে জবাবদিহিতার জন্য নতুন আইন, এই সমস্ত বহু মানে সংস্কার দরকার হবে, যেগুলো বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করেই কেবল আমরা ওই ব্যবস্থায় যেতে পারি যেখানে একটা নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। তার জন্য সময় দরকার, অন্তত পক্ষে 15 বছর সময় সেই কারণে দরকার। অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি। সুবিধা মতো তালগাছ আমার এইভাবে একটা বিচার আয়োজন করছে, এই বিচার দিয়ে তারা জোর করে ক্ষমতা চালিয়ে যেতে পারবেন, দমন পীড়ন দিয়ে, কিন্তু মানুষ জেগে উঠছে, আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে নামানো হবে। সেই স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন মানুষ দেখে, স্বপ্ন তো মানুষ যা ঘুমাতে দেয় না, কথা আছে না, স্বপ্ন তাই যা ঘুমাতে দেয় না। কাজেই নির্ঘুম রাত কাটান, অসুবিধা নেই। আমরা যেটা বলতে চাচ্ছি যে ঐক্যমত মানে কি, আওয়ামী লীগকে সাথে নিয়ে ঐক্যমত, শুধু বিএনপি আর জুনায়েদ সাকি মিলে ঐক্যমত হলে হবে না। তো আওয়ামী লীগকে, আপনি নির্বাচনে গেলেন, আমি নির্বাচনে গেলাম না, তখন কি হবে? আমি নির্বাচনে যাচ্ছি, আপনি গেলেন না। কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ঐক্যমত হবে না। আর যেটা বলছেন যে আসলে কিন্তু ওনাদের কথায় পরিষ্কার, ওনার নির্বাচন কমিশনও চান না, নির্বাচনও চান না, ওনারা চান যেন তেন প্রকারে ক্ষমতা দখল করা, একটি অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল হচ্ছে ওনাদের ষড়যন্ত্র। এই কারণে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা তো জনগণের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, আমরা জনগণের কাছে যাব, ভোটের মাধ্যমে ক্ষমতায় যাব, সেটি হচ্ছে আমাদের প্রত্যয়। আর ওনারা কিন্তু নির্বাচন কমিশন বাদ দিয়ে একটা ষড়যন্ত্রের মাধ্যমে অসাংবিধানিক কু করে ক্ষমতার কর্তৃত্ব চান, ভাগ বাটোয়ারা চান। ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম। 1 মিনিট সময় আছে, আপনি চাইলে একটু শেষ করতে পারেন জনাব শেখ রবিউল আলম। ধন্যবাদ। তো আর কাকে দিব? কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের সুমতিটা হলে তো ভালো হতো। কথাটা হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা লোভী হয়েছে, আওয়ামী লীগকে বাধ্য করা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। এবং তাকে বাধ্য করতে পারে এদেশের 18 কোটি জনগণ। 18 কোটি জনগণ যে কোনো মূল্যে একমাত্র জনগণই পারে। আওয়ামী লীগের এই স্বৈরতন্ত্র হচ্ছে শাসন চলছে, তার অবসান ঘটাবেই। আমি আবারও বলি যে স্বপ্ন দেখা নয়, আপনারা যে স্বস্তিতে আছেন ওই স্বস্তি থাকবে না, বাধ্য আপনাদের করাই হবে।
এ দেশ আওয়ামী লীগের নয়, এ দেশ 16 কোটি মানুষের দেশ। এ দেশ গণমানুষের দেশ। সেই স্বপ্ন নিয়ে নির্ঘুম রাত কাটান। আমরা থাকলাম, আপনি যেভাবে ক্ষমতায় আছেন, আপনার নির্ঘুম রাত কাটে না, আমি জানি। দাদা, নির্ঘুম রাত আপনাদের কাটে না ক্ষমতায় থাকার পর, স্বস্তিতে নেই, বাধ্য করা হবে। গণ আদালতে আপনাদের এই ক্ষমতা দখলের বিচার হবে। গণ আদালতে ক্ষমতা দখল করি না, আমরা ক্ষমতায় জনগণের এই প্রক্রিয়ায় ক্ষমতায় আছেন, ক্ষমতা দখল জনগণের সাথে বিএনপি এটা করে। সাংঘর্ষিক। এই বিচার জনগণই করবে। বিএনপি সামরিক শাসন জারি করে, কু করে, ষড়যন্ত্রের মাধ্যমে। আমরা দখল করি না, আমরা জনগণের রায় নিয়ে আমাদের অনেক ধন্যবাদ জনাব পঙ্কজ দেবনাথ, জনাব শেখ রবিউল এবং জনাব জোনায়েদ সাকি। আমরা জনাব জোনায়েদ সাকি, আপনি কিছু বলতে চাইছেন সম্ভবত, আপনি একটু ক্লোজিং রিমার্কস যদি দেন। জনাব জোনায়েদ সাকি, ক্ষমতায় থাকেন, এই আস্থা আছে জনগণের প্রতি। আমরা একটা অভিশপ্ত এবং পরিত্যক্ত দল। জনাব জোনায়েদ সাকি, আপনি আপনার মন্তব্য দিয়ে একটু শেষ করতে চাই। জনাব জোনায়েদ সাকি, আমরা ফিরবো এই আলোচনা নিশ্চয়ই আসলে অন্য একদিন হয়তো আরো বড় কলেবরে করা যাবে। জনাব পঙ্কজ দেবনাথ, জনাব শেখ রবিউল আলম এবং জনাব জোনায়েদ সাকি, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যোগ দেওয়ার ছিল। এই ছিল আজকের সানজি জনতন্ত্র গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে।